বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার হয়ে কথা বলার লোক আছে না না, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন শামশেরগঞ্জের নিরাপরাধ মানুষগুলোকে গ্রেফতার করে রেখেছে এই কথা বলার এখানকার বিধানের সাহস হচ্ছে না। 2026 সালে যদি আপনারা ওই রকম কথা বললে আমার মানুষকে বলতে পারবে নাই কে নাই, সারাকে সারা কাউকে কথা বলতে পারবে, কেমন মানুষকে পৌঁছাতে হবে, এইরকম মানুষকে তৈরি করতে হবে। আমরা পাঠালাম কি বিজেপিকে আটকানোর জন্য, যাকে পাঠালাম যাকে ভোট দিলাম বিজেপির থেকে সে ভয়ঙ্কর কাজ করে দিচ্ছে। উত্তরপ্রদেশে মুসলমানদেরকে পিটিয়ে মারছে, যে পিটিয়ে মারছে তার রাজনৈতিক পরিচয় কি বিজেপি, ধর্মীয় পরিচয় মুসলমান নয়। আর পশ্চিম বাংলাতে মুসলমানকে পিটিয়ে মেরে দিচ্ছে, তার রাজনৈতিক পরিচয় তৃণমূল, ধর্মীয় পরিচয় মুসলমান। মানে বাংলায় আব্দুল রাজ্জাক খান তৃণমূলের নেতা, আমি তৃণমূলের নেতা বলে জানি না, ও একটা ভোটার, তার ধর্মীয় পরিচয় কি মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী সে। আর যাকে অ্যারেস্ট করেছে যে কটাকে, বুঝতে পারছেন ভয়ঙ্কর খেলা খেলছে। তাই আমি বলি আরএসএস সব থেকে বেশি প্রাধান্য আমাদের রাজ্যে বিজেপির থেকে তৃণমূলকে দেয়। আরএসএস একটা মাদার অর্গানাইজেশন, ওর বিভিন্ন শাখা আছে, তার মধ্যে একটা শাখা তৃণমূল কংগ্রেস। এটা মাথায় রাখবেন আপনারা, মাথায় রাখবেন। আর সহজে বলছি একটা কথা, আচ্ছা বলুন আপনাদের যারা বাপ ছেলে মেয়ে যাদের হয়েছে, যারা বিয়ে সাথে ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে যতই মাদ্রামি করুক না কেন, ছেলে মেয়ে যতই মাদ্রামি করুক না কেন, আপনি বলেন রাগে দু চারটে চপড় দিতে পারেন, কিন্তু ছেলেকে কি আপনি দূর করে দেবেন? আর তুমি ভাই একটা ছেলে যখন উঠছে টাকা দেওয়ার কি আছে, জিজ্ঞাসা করো না, টাকা দেওয়া যায়, জিজ্ঞাসা করো সামনে আসে আমি কোথায় যাবি, ভয় পেয়ে যাবে তো। তা ছেলে হয় যে বাপ ছেলে, ছেলে যতই বাদরামি করুক না কেন, বাপ তারা তুমি দিলে দু চারটে চাপড় দিলেও কিন্তু দিনের শেষে ছেলে আমার। ঠিক এখনই ভাবে বাপ যতই ছেলেকে পেরেশানি করুক না কেন, যদি আলাদা উঠায় বাপের পরে যদি কিছু হয়, ছেলে কিন্তু থাকতে পারে না। তো তৃণমূল হচ্ছে বিজেপির গর্ভে জন্ম, শুভেন্দু অধিকারীর বর্তমান দল থেকেই তৃণমূলের জন্ম হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী যতই বলুক না কেন, ওকে ধরে জেলের মধ্যে রাখবে না। আর তৃণমূল যতই অন্যায় করুক না কেন, আরএসএস বিজেপি ওই রাত করে দু চারটে চপ দেবে, দু একটা মন্দিরকে জেলে ঘুরে আবার জামিন করে বার করিয়ে দেবে অপরাধী। এটা যতদিন না বুঝতে পারবে আমাদেরকে এই ব্যবহার করা হবে মূল্যবান, তো মাথায় রাখবে। আচ্ছা এখানে শেরশাবাদিয়া সমাজের মানুষ কত আছে? হ্যাঁ, দিদিকে আপনি ভোট দিয়েছেন, দিদি আপনাদের সাইজ করে দিয়েছে, দিদিকে ভোট দিয়েছে, দিদি আপনাকে উপযুক্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আপনারা আগে ছিলেন ওবিসি এ ক্যাটাগরিতে শেরশাবাদিয়ারা, এটা নতুন কিন্তু নন, এটা পুরাতন লিস্টে। কোর্ট কাছারি যাই হোক না কেন আপনাদের কেউ বার করতে পারবে না, এটা অনেক পুরাতন। শেরশাবাদিয়া কোর্টটা থেকে বায়েন জনগোষ্ঠী যারা আছে সব মমতা ব্যানার্জি উপহার দিয়েছে ভাই আপনাদের। বলে যে ভোট দিয়েছো আপনি তার প্রতিদান দেবে না, উপহার দিয়েছে কি আপনারা ছিলেন ওবিসি এ, আপনাদের বার করে এখন ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছে। ওবিসি এতে 10% সংরক্ষণ ছিল, ওবিসি বিতে 7% সংরক্ষণ। এত বড় একটা জনগোষ্ঠী, আমার মনে হয় ওবিসি এতে সব থেকে বড় জনগোষ্ঠীর নাম হচ্ছে শেরশাবাদিয়া। তাদেরকে তুলে কোথায় ঢুকিয়ে দিল? যেখানে কম্পিটিশন বেশি। যা দু চারটে সরকারি চাকরিজীবী পাচ্ছিলেন, মমতা ব্যানার্জি যা করে দিল আর পাবেন না। তাই আমি শেরশাবাদিয়া জনগোষ্ঠীর যারা নেতৃত্ব আছে, আমার বক্তব্যের মাধ্যমে বলছি, চলুন আগামী দিনে ডেট করুন, কলকাতায় যাবেন, অফিসে কমিশন ঘেরাও হবে, আপনারা চলুন, আপনাদের ব্যানারে রাখুন, নওশাদ সিদ্দিকী আপনাদের সাথ দেবে, প্রয়োজনে জীবনে তালা লাগিয়ে বসে থাকবে। কোন যুক্তিতে তাদের সাথে আলোচনা করে শেরশাবাদিয়ার কত পরিবারকে নিয়ে সার্ভে করে আপনি ওবিসি এ থেকে ওবিসি বিতে ঢুকালেন, এর জবাব আগে দিতে হবে, নাহলে তালা মেরে অফিসারদের লুকিয়ে বসে রাখবেন।
আমি সামনে নিয়ে আসবো। আপনারা ওবিসি যারা স্বেচ্ছাবাদী সমাজের মানুষ আছেন, আপনারা ডেট করুন, আমি আপনাদের সাথে থাকবো। ওদের বলার কোনো ক্ষমতা আছে? কেন ওদের নামে বেশি বদনাম করাচ্ছেন বলুন তো? আমিরুল ভাই আর আমাদের খলিল বাবু, আমিরুল বাবু আর খলিল বাবুকে আর কত বলবো, বাকিদের কিছু করার নেই, ওরা ভুল দল থেকে গিয়েছে। উনি ওই জনগোষ্ঠীর মানুষ। দেখুন, এই যে থেকে বিতে পাঠিয়েছে, যদি সায়েন্টিফিক ভাবে মেনে নেওয়া যাবে, সায়েন্টিফিক জিনিস, তাহলে প্রত্যেকটা সার্ভে করবে আর্থসামাজিক ভাবে স্বেচ্ছাবাদীরা এখন কোন জায়গায় আছে। যদি আপলিফমেন্ট হয়ে যায় ভালো কথা, তো তাহলে ওবিসি ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরি করে দেয়। কিন্তু আপলিফমেন্ট হয়েছে কি, আরো তলনিতে চলে গিয়েছে। এ প্লাস গুলো যদি কোনো ক্যাটাগরি থাকে, আমি মনে করি স্বেচ্ছাবাদীকে সেখানে ঢোকানো দরকার। তা না করে ওবিসি ঢুকে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম চালাতে হবে। ওই ঘরে বসে ফেসবুকে দুটো পোস্ট করে দিলে সমাধান হবে না, এগিয়ে যেতে হবে, কলকাতা রাজপথে যেতে হবে। স্বেচ্ছাবাদী আর প্রত্যেকটা বাচ্চা বা মহিলা পুরুষ নির্বিশেষে যেতে হবে। কারণ এটা শুধু বড়দের সমস্যা নয়, ওই বাচ্চাটারও সমস্যা। আগামী দিনে কোন স্কুলে পড়বে, কোন কলেজে পড়বে, কোন ইউনিভার্সিটিতে পড়বে, কোথায় চাকরি করবে, সব জায়গায় কিন্তু সার্টিফিকেটটা প্রাধান্য পাবে। সুতরাং ওই বাচ্চাটাকে নিয়ে কলকাতা রাজপথে যেতে হবে, ঘেরাও করতে হবে। কমিশন যতক্ষণ না জবাব দেয় ততক্ষণ ঘেরাও করে বসে থাকতে হবে। আমি আপনাদের সাথে, আমি রাজনৈতিক ভাবে যাবো না, রাজনৈতিক পরিকল্পনা আমরা নিচ্ছি। রাজনৈতিক ভাবে আমি পরিকল্পনা নিচ্ছি, সেটা পার আপনারা রাজনৈতিক দলকে আহ্বান করুন, আপনি লোকাল এমএলএ আহ্বান করবেন, চলো কলকাতায় যাবো জবাব চাইতে। যে যে আসবে ভালো কথা, যে আসবে তার জন্য আমরা অপেক্ষা করবো না। শিয়ালদা থেকে যা বার হবো, যে কোনো ডেপুটেশন দেবো, আপনারা যদি ডাকেন আমাকে, নওশাদ ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের পাশে দাঁড়াবে। কোনো ঝান্ডার প্রয়োজন নাই। স্বেচ্ছাবাদীর স্লোগান হবে, বাইনদের কথা হবে, খট্টাদের কথা হবে, যাদেরকে ওবিসি বিএ থেকে বিতে নিয়ে গেছে তাদের কথা হবে। ওখানে কোনো রাজনৈতিক আমি পতাকা ছাড়াই যাবো, আপনাদের জন্য কথা বলবো। যদি আপনারা আমাকে ডাকেন, আমি উপস্থিত হবো। তাই বন্ধুগণ, আর দুটো বিষয় আছে, আমি তো বলে দিলাম, বাকি আমি দুটোটা দাও। একটা ওষুধ দিন এখন। আমার হাতে এটা কি, এর দাম কত, কি করে জানলেন? MRP, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এর বাইরে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা চেষ্টা করি 9 টাকা, 9.5 টাকা, 8.5 টাকা কিভাবে নিয়ে নেবো, তাই না? ঠিক আছে, ওটা আইনত অপরাধ নয়। এবার এটা দিয়ে একটু ওষুধ আমি দিয়ে যাই। আমাদের এলাকায় দেখবেন কালকি বাসে সন্ধ্যাবেলাতে কি বলবে হবে, এরমে বলে পড়াইতো তো, আমাদের সাইকেল নিচ্ছ, আমাদের কন্যাশ্রী, আমাদের রূপশ্রী, আমাদের পাড়ায় সমাধান, কি বলে আমাদের রেশন, আবার আমাদের বিরোধিতা করছে তোমরা, এরকম বলে না? তার জবাবটা একটু দিয়ে যায়। শুনবেন তো নাকি? এটা শুনতে খারাপ লাগে না ভাই? শুনতে খারাপ লাগে তো? এর ওষুধটা আমি কাছে দিয়ে যায়। ওষুধটা এবার শুরু করছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, এটা কি মমতা ব্যানার্জি তার ট্যাক্সাল থেকে টাকাটা ছাড়িয়ে দিচ্ছে? এটা কি অভিষেক ব্যানার্জি তার এমপি কোটার, এই আপনার এমপি স্যালারি যেটা 4.5 লাখ টাকা মতো পায় তার থেকে দিচ্ছে? এটা কি খলিলুর রহমান সাহেব ওই বিড়ি বিক্রি করে যে লাভটা পায় তার থেকে দিচ্ছে? এমনি শ্রমিকদের শ্রম চুরি করে নিচ্ছে, আবার লাভের টাকা দেবে? বেশি হয়ে যাচ্ছে নাকি বলতে? বেশি হচ্ছে না তো? আমরা ফিরে যেতে পারবো তো? কাউকে লাগবে ভাই ভাই, কাউকে না যেতে হবে না ভাই, একাই আমি যথেষ্ট।
একটু দোয়া করবে, আশীর্বাদ করলে যাতে কথা বলতে পারি আর সঠিক পথে থাকতে পারি। আর বেশি কিছু লাগবে না, ভোটের সময় না বুঝলেও চলবে, তাও বলে দিচ্ছি। ভালো লাগলে ভোট দেবে, না দিলেও চলবে। এটা ডেমোক্রেসি ভাই। আপনি কাকে ভোট দেবেন না দিলেন আপনি আমি ঘাড় ধরে করতে পারি না, আমি আপনাকে অ্যাপ্রোচ করতে পারি। ভাই আমাকে যদি সুযোগ দাও, তাহলে আমরা যদি রাজ্যে 2026 সালে ক্ষমতায় আসছি, এখান থেকে বলে যাচ্ছি প্রথম কাজ হবে তারাপুরের বিড়ি হসপিটালটাকে আমরা ঠিক করবো। সাথে সাথে এই গঙ্গা ভাঙন রোধের জন্য যে প্রকল্প আছে সেই প্রকল্পকে চালু করে এই গঙ্গা ভাঙন বিজ্ঞানসম্মতভাবে কীভাবে রোধ করা যায় তার আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, ভালো লাগবে না দেবেন না, সেটা আপনাদের ব্যাপার। দেখ আশা দেখা যাচ্ছে। তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলুন আর যাই বলুন, সবটাই সরকারি পরিষেবা যেটা নিচ্ছি সেটা সরকার আমাদেরকে দিচ্ছে, আমরা নিচ্ছি। এবার কীভাবে সরকার দিচ্ছে? সরকার কি নিজের টাকা ছাপিয়ে সে টাকা থেকে যায়? যদি নিজের টাকা ছাপিয়ে সে টাকা থেকে নিত, তাহলে আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, জিএসটি নিত। জিএসটি দুটো পার্ট, একটা সেন্ট্রাল সিজিএসটি, এসজিএসটি। সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো রকম জিএসটি হয়। তাহলে নিত না আমাদের কাছ থেকে ট্যাক্স, সব টাকা ছাপিয়ে নিচ্ছে, আমাদের কাছে টাকা ছাপিয়ে ট্যাক্স নিচ্ছে। আমাদের ট্যাক্সের টাকাটা দুটো পার্টে হয়, একটা হচ্ছে নির্দিষ্ট মানে সম্ভবত এবারে 6.5 লাখ টাকা করেছে, ওর উপরে 1 বছর যদি কারো টাকা থেকে থাকে তাকে ট্যাক্স দিতে হবে। 6.5 লাখ টাকার উপরে ইনকাম হলো যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হবে সম্ভবত, ওই স্ল্যাবটা মনে পড়ছে না। আর একটা, প্রতিনিয়ত আমরা যে যা কাজ করি সেই জায়গাতেই ট্যাক্স দিই। এই যে আমি আসলাম, ডিজেল বুঝছিল গাড়িতে আমার ভাই, ওই ডিজেলে আমরা সেচ দিয়েছি, ওটা ট্যাক্সের নামটা চেঞ্জ। ওটা আচ্ছা তো ডিজেল আমরা কিনেছি, পেট্রোল কিনে আমরা ওখানে ট্যাক্স দিই। প্রতি সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যা কাজ করি আমরা প্রত্যেকটা কাজই ট্যাক্স দিই। সকালে উঠে আমরা কি করি? ব্রাশ দিয়ে পেস্ট লাগিয়ে রাখবেন তো, ওই ব্রাশটা যখন কিনেছেন ওটাও আপনি ট্যাক্স দিয়েছেন। মাজনটা কিনেছেন, ট্যাক্স দিয়েছেন। কিভাবে দিচ্ছেন? আমি শুধু পানির বোতলটা দিয়ে প্রমাণ দেখাচ্ছি। পানির বই বললাম দাম কত, এমআরপি রেখে। এমআরপি এখানে লেখা আছে, তার নিচে একটা ছোট্ট করে দেন, এখানে এমআরপি আছে, হ্যাঁ, ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, তারপরে এমআরপি, তারপরে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা থাকে। এখন লাস্টের লাইনটা আমরা অনেকে এটাকে ভাবি না কি লেখা আছে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটা 10 টাকায় আমি সর্বোচ্চ বিক্রি করতে পারবো। এই ট্যাক্সটা একটা রাজ্য সরকারের কাছে থাকে, একটা কেন্দ্র সরকারের কাছে থাকে। কেন্দ্র সরকারের যে প্রজেক্টগুলো আছে, যেমন 100 দিনের কাজ, কেন্দ্রীয় আবাস যোজনা, যে প্রজেক্টগুলো আছে, বা আর্মিদের খরচা বহন যা হয় এর টাকা থেকে সেখানে যায়। আর স্টেট সরকারের কাছে যেটা থাকে সেটা কি হয়, স্টেটের যে প্রজেক্টগুলো স্পেশাল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যেগুলো স্টেটের আছে সেগুলো হয়। এবার বলুন, আজকের পর থেকে যদি জ্ঞান দেয় আমাদের সরকারের নিচ্ছ আর আমাদেরকে ভোট দিচ্ছে না, আমাদের বিরোধিতা করছো, তার উত্তর দিতে পারবেন তো? কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? মুর্শিদাবাদ থেকে 21টা এমএলএ দিলাম আমরা মুর্শিদাবাদবাসী, তারপরেও আমাদেরকে একটা হাফ মন্ত্রী তুলে দিয়েছিস না? ওই হাফ মন্ত্রী যে গাড়িটা চড়ে ঘরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওই গাড়িটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা, এটা মাথায় রাখিস। বেশি যদি বলে তোদের, তাহলে ওই গাড়িটাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেড়ে নেবো আমরা। পারবেন বলতে নাকি? আমি বুঝাতে পারলাম কি আপনাদের? আপনার এলাকার যে এমএলএ সাহেব কত টাকা পায় মাসে জানেন? হ্যাঁ, শুনেছো তো? হ্যাঁ, সচেতন হতে হবে। ওই 1,21,000 টাকা কোথা থেকে এসছে? মমতা ব্যানার্জি দিচ্ছে না, মোদী পাঠাচ্ছে, যে আমিরুল সাহেবকে, নওশাদ সিদ্দিকীকে, মমতা ব্যানার্জিকে, শুভেন্দু অধিকারীকে, তারপরে বলুন ইমানি বিশ্বাস যিনি আছেন, এদেরকে কি তুমি মমতা ব্যানার্জি পাঠাচ্ছে নাকি? মোদী পাঠাচ্ছে মাসে মাসে, আপনাদের ট্যাক্সের টাকা থেকে আসছে। সুতরাং যারা আজকের পর থেকে বলবে আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের সরকারকে ভোট দিচ্ছ না, উল্টে বলবে এই যে শামশেরগঞ্জের বিধায়ক, ফারাক্কার বিধায়ক, ভাঙড়ের
আমাকে গল্প শোনাচ্ছিস? যদি আমি 1,21,000 টাকা 21 পয়সা নিজের জন্য নিই, আমি খরচ করে দিই। কেউ যদি নিজের জন্য নেয় সে অপরাধ করবে না। এতেও যদি না চুপ হয় তখন কি বলবে? তো চুপ করলো না, তাও বলছে নবান্নের 14 তলাটা দেখেছেন? কাদের টাকায় তৈরি? আমাদের টাকায় তৈরি। 14 তলায় মমতা ব্যানার্জি বসে, একদম 14 টপ ফ্লোরে। রুমটা যেহেতু সূর্য থেকে একটু কাছে, তো ওই জন্য চিন এসি চলে। আর 14 তলা সূর্য থেকে কাছে হবে না, প্রথম তলায় যে হবে। আমি ভুল বলছি ভাই? নিচে থেকে 14 তলা, তো নিচের তলাতে যত সূর্য যতটা কাছে হবে, 14 তলাতে আর একটু কাছে হবে না, তো ওই জন্য রোদটা একটু বেশি লাগতে পারে। হ্যাঁ, স্বাভাবিক ভাই। তো উনি যে রুমে বসে সেই রুমের এসিটা চিন এসি থাকলেই স্বাভাবিক। তো ওই চিন এসি লাগাতে ঠান্ডা হওয়ার জন্য এসিটা কিনা হচ্ছে কার টাকা জানেন? আপনাদের পাড়ার যিনি আছে, তো এরকম অনেক গরিব মানুষ ভিক্ষা করে খায়, আছে তো? ওই যিনি ভিক্ষা করেন তার ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জির 14 তলার এসি কিনা হয়েছে, এটা মাথায় রাখবেন। আর ও আপনাকে জ্ঞান দিচ্ছে আমাদের সরকার করে। সরকার তো আমাদের, আমরা তো সরকার বানিয়েছি। 5 বছরের জন্য সুযোগ দিয়েছি, 5 বছর পরে টেনে ফেলে দেবো, তাই না? আপনি এমপিএলএ তো আপনি বানিয়েছেন। 5 বছর পরে যদি পছন্দ হয় এমপিএলএ তৈরি হতে পারবে? 5 বছরের জন্য সরকার আপনি তৈরি করেছেন, কিন্তু সরকার হয়ে যাওয়ার পরে আপনাকে কি করছে? তাড়িয়ে দিচ্ছে। আপনারা সজাগ সতর্ক থাকুন। আজকে আপনার পাড়া আপনার সমাধান, দুয়ারে সরকার, এটা করতে বাধ্য, কিন্তু আইএসএফ এর সংযুক্ত মঞ্চের এক বিধায়ক বলেছিলাম আর একটু সজাগ সতর্ক হন। আপনাদের কথা নিয়ে যাচ্ছি, যদি আপনারা সজাগ সতর্ক হন, দেখবেন আগামী দিনে অফিসাররা আপনার বাড়ির দরজার ডান সামনে দাঁড়িয়ে সমস্যা সমাধান করবে। এখন পাড়াতে করছে না? পাড়াতে করছে তো। আর একটু শক্ত হন, আর একটু শক্ত হন। আপনার দ্বারে এসে অফিসাররা বলবে, হ্যাঁ বাবু এই হচ্ছে, আমি এসডিও, আমি বিডিও, আমি অমুক তমুক এসেছি, আপনার কি সমস্যা বলুন, আমি সমাধান করব। সেই দিনটা আপনারা কি উদযাপন করবেন না? একটা সময় বিডিওতে গেলে তাড়িয়ে দিত, এখন বিডিও কোথায় এসছে? আপনার পাড়াতে চলে এসছে, আইএসএফের চাপে পড়ে। আর একটু চাপ দেন, আপনার বাড়ি করে দেন বিডিও। এগুলো তো মাথায় রাখবেন, একটু মাথায় রাখার জন্য আমি বলছি। দেখুন, ভোট যখন আসে, ভোট প্রচারে যখন যায়, তো আমাদের ক্যান্ডিডেট যায় কিন্তু বাকি সবাই বয়স্ক দেখলে দাদু কেমন আছো পায়ে হাতে সালাম করে নিতে, হ্যাঁ, ঠাকুমা কেমন আছো, দাদি কেমন আছো, নানা কেমন আছো, খালা কেমন আছো, ফুপু কেমন আছো, চাচি কেমন আছো, মাসি পিসি কেমন আছো করবে। আর ওকে যখন আপনি ভোটটা দিয়ে দেবেন, ওর হাতে যখন সার্টিফিকেটটা চলে যাবে, আপনি আপনার ছেলে কলকাতার কোনো একটা হোস্টেলে থাকবে, একটা রেসিডেন্স, সরকারি হোস্টেল থাকবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয়, বাট ডিস্টেন্স কতটা একটা এমএলএ যদি লিখে দেয় তাহলে ওটা অ্যাপ্রুভ হবে। কলকাতা ইলিয়াট হোস্টেলে, আর ইয়াতে অনেক ছেলে পড়ে না আপনাদের এখানে, হোস্টেলের দরকার হয় তো। কলকাতার কোনো সরকারি হোস্টেলে ভর্তি চান্স পেতে গেলে ডিস্টেন্স কার কতটা লাগে, এমএলএ যদি সই করে দেয় এখান থেকে 230 কিলোমিটার, তাহলে প্রমাণপত্র, ওই সার্টিফিকেটটা নিতে গেলে আপনার পায়ের জুতোটা ওটা ছিঁড়ে যাবে, অনেকের ক্ষেত্রে হবে, সবার নয়, তাহলে হয়তো। কিন্তু ওইটা দিয়ে এমএলএ যখন এমএলএ ছিল না, আপনার পায়ে হাত দিয়ে নমস্কার দোয়া নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এমএলএ হয়ে যাওয়ার পরে আপনি যখন আমার সার্টিফিকেট আনতে চাইছেন, আপনাকে চিনতে পারছেন না, মানে আপনার সচেতনতার অভাব। একবার সচেতন হন, সচেতন হয়ে ভোটটা ঠিক জায়গায় দেন। এই যে বাপ বলছিল না, ওটা ইভিএম মেশিনের ঠিক জায়গায় আপনি একবার ভোটটা দেন, আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, যেভাবে ভোটের সময় আপনার দ্বারে এসে ভোট চেয়ে যায় এমপি এমএলএরা, ক্যান প্রার্থীরা, 5 বছর আপনার দ্বারে এসে পরিষেবা দিয়ে যেতে বাধ্য থাকবে যদি আপনি সচেতন হন। আপনার সচেতনতার অভাব, আপনার সচেতনতার অভাবের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। বন্ধুরা, অনেক বললাম, অনেক কথা বললাম, আমার কথাতে কেউ ব্যথা পাবেন না। আমি বলা এটাই কারণ ছিল যে আমাদের দুরবস্থার কথা আমি তুলে ধরলাম, আমাদের দুরবস্থার কথা তুলে ধরলাম। এখানে এত মানুষ আছে, আমি আর 2 মিনিট টাইম নেবো, অসুবিধা হবে কারো?
2 মিনিট টাইম দেবো, অসুবিধা হবে কারণ প্রথমে 3টে কথা বলবো আপনাদের, 2 মিনিটে 3টে কথা বলবো, শুনলেন ভাই? তাহলে একটু ধৈর্য ধরুন। প্রথম কথা হচ্ছে, যারা উপস্থিত আছেন আপনাদের বলবো, এই যে এত দুরবস্থা, SIR করে তাড়িয়ে দেবে, NRC করে তাড়িয়ে দেবে, NRC করে কতজনকে তাড়িয়েছে মুর্শিদাবাদের মানুষকে, হাত তুলবেন একটু বলে, তাহলে বলছিল তো তাড়িয়ে দেবে আর মমতা ব্যানার্জি আটকে দেবে, কাউকে তাড়িয়েছে? আতঙ্কিত হবেন না, SIR নিয়ে আতঙ্কিত হবেন না, তবে নজর রাখবেন, যদি কোনো বুথের বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করে, যে অফিসার অবৈধ ঘোষণা করবে তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখবো। আতঙ্কিত হবেন না। আর বিজেপি যদি হয়রানি করার চেষ্টা করে, বিজেপিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব আমরা দেব, একদম ছেড়ে কথা বলবো না। অনেক হয়েছে, ভয় পাবেন না। কিন্তু এটা বোঝাবে কি আমাদেরকে? কাকে কান নিয়ে চলে গেছে, কাকে দিকে আমরা তাকাচ্ছি, কানে হাত ধরে দরকার তো। আমাদের এই গ্যাপটা কি? শিক্ষা। এই গ্যাপটা কি? শিক্ষা। আমরা আসার আগে দেখছিলাম, এই রাস্তাতে আসছিলাম, সাহেবপুর না কি একটা হাই স্কুল আছে না, সাহেবনগর হাই স্কুল, চকাচক লাগছে, কালার খুব সুন্দর, ভালো কথা। খোঁজ নিয়ে দেখুন ওই হাই স্কুলে কটা টিচার আছে জান? আপনার লোকাল এলাকা আছে না, সব তো গার্জেন, কিছু বাচ্চা এসে বসে পড়েছে, কিন্তু পড়ালে কোথাও যাবেন এখন এই ঘুরে, সব গার্জেন তো। এই বাচ্চাগুলো কি কালকে দিবে? বাড়িতে যান, বাড়িতে যাবেন সন্ধ্যার পরে। তার আগে বলছি প্রাইমারি স্কুলগুলো খোঁজ দিন, কটা টিচার আছে দেখবেন, পাবেন না। স্কুলে তো ভুল হয়ে গেছে, প্রত্যেকে আজকে বাড়ি যাবেন ভাই। আচ্ছা, এখানে যারা আছেন সবার ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলে পড়ে না সরকারি স্কুলে পড়ে? সরকারি স্কুলে টাকা পয়সা বেশি না, পড়াতে পারবে না, প্রাইভেট স্কুলে আবার টাকা লাগে না। তো বলুন, আজকে বাড়ি যাবেন, গিয়ে আপনার ক্লাস 4-এর বাচ্চাকে 5, 6, 7-এর বাচ্চাকে ডাকবেন, 7-এ যাবেন না, যে আমি হয়ে গেছে ওইটুকু ছিলেন বিস্তারিত, তখন 5, 6-এর বাচ্চাকে ডাকবেন, দেখে পেন ফাটা দেবেন, কচি তোর নাম লিখতো, তোর আমি তোর বাপ, তোর নাম লেখ, তোর মায়ের নাম লেখ, কোথায় তোর ঠিকানা লেখ, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস। এটার জন্য তো বিশাল জ্ঞানে করেছেন, ইংলিশে লিখে দিতে বলবে। পারবেন? আপনি ভোটার, আপনার ছেলে পারবে না। আর খলিলুর রহমানের ছেলেগুলোদের খোঁজ নিন, আবার সে তৈরি আমার এতটা বলি, কারণ থেকে আমার মাথা প্রচন্ড বড়। এখানে সেখানে যে হাত মারতো, হজ নিয়ে যা দুর্নীতি করেছে, আমার কাছে কিছু তথ্য এসেছে, আপনার অবাক হয়ে যাবেন। হয় ইনি খেয়েছেন, না এনার নিচে লোক খেয়েছে, জবাব আমি এনার কাছ থেকে নিয়েছি। আপনি অবাক হয়ে যাবেন, বলবো এই বাউন্সারগুলো ঘুরছিল দেখেছিলেন না, হজের সময় যারা তুলতে গেছিল, তুমি বাউন্সার নিয়ে ঘুরবে, আমার ট্যাক্সের টাকা কেন দেবো ভাই? ওখানে বলছে নাকি 1,500 পুলিশ আছে, আমার বাউন্সার লাগবে কেন? কটা বাউন্সার ছিল? খানপুরি মনে হবে, এক দিন 80টা করে 70টা করে বাউন্সার দেখিয়েছে, মানে বাকি মালটা। আর 1,000 টাকা না 1400